মাথায় ছাতা দিলে কি বোধহয় আলোটা একটু স্প্রেড আউট হয় না? এই একটা আরেকটার সঙ্গে কাট করে দেয়। নমস্কার, হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি ডক্টর মল্লিনাথ মুখোপাধ্যায়কে। ডাক্তারবাবু নমস্কার। উনি হলেন ইউরো গায়নোকোলজিস্ট এবং ইউরো গায়নোকোলজিস্টের খুব স্পেসিফিক খুব একটা বড় রোল আছে। তার কারণ হচ্ছে যে গায়নোকোলজিক্যাল যে সমস্ত সমস্যা থাকে তার অনেকগুলোর সঙ্গে ইউরোলজি যুক্ত হয়ে যায়। তো সেই কারণে ইউরো গায়নোকোলজিস্টদের ডিমান্ড কিন্তু খুব মানে খুব একটা বড় ব্যাপার এবং রোগীদের কাছে অনেকভাবে সুরাহা হয় যদি আমরা ইউরো গায়নোকোলজিস্টের কাছে যেতে পারি। তো যে সমস্যাটা নিয়ে আমাদের আজকে মূলত আমাদের আলোচনা করব সেটা হচ্ছে যে মহিলাদের বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো ওনারা বেশি ফেস করেন সেইগুলো নিয়ে। তো আমি যদি আপনাকে একটু রিকোয়েস্ট করি যে শুরুতে যে পিরিয়ড ঘটিতে কি ধরনের সমস্যা আপনারা বেশি পান আর কি? হ্যাঁ, মহিলাদের সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে পিরিয়ডের সমস্যা। তো পিরিয়ডের সমস্যা বলতে যে প্রথম যে কথাটা আসবে একটা মহিলার একটা বাচ্চা যখন তার পিরিয়ড কিন্তু শুরু হয় ওই সাধারণভাবে 11 বছর বয়সে, কারো কারো ক্ষেত্রে 1-2 বছর আগে, মানে 9-10 বছরেও হতে পারে, কারো কারো ক্ষেত্রে 1-2 বছর পরে, অর্থাৎ 12 বা 13 বছর বয়সেও হতে পারে। তো এই সময় শুরু যেটাকে বলে মেনার্ক আর থেকে মেনোপজ। মেনোপজ মানে যখন মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে সেই টাইমটা হচ্ছে 40 থেকে 50। তাহলে পিরিয়ডের সমস্যা মহিলাদের কিন্তু ওই শুরুতে, মানে যখন সে একটা বাচ্চা মেয়ে তখন, আর যখন পিরিয়ড বন্ধ হয়ে যাবে মানে মেনোপজের আগে, এই দুটো সময় কিন্তু সব থেকে বেশি হয়, মানে একদম বয়ঃসন্ধি থেকে শুরু করে প্রৌঢ়ত্ব আসা পর্যন্ত একদম। তো সেই সময় যে সমস্যাগুলো আসে দুটোই ক্ষেত্রেই একই সমস্যা, যে পিরিয়ডটা ইরেগুলার হওয়া, যে প্রত্যেক মাসে হচ্ছে না, বা যখন হচ্ছে তখন খুব বেশি হচ্ছে বা খুব কম হচ্ছে, ব্যথা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা সব থেকে বেশি দেখতে পাই যে পেশেন্টরা আসছে। তো যদি এটা কম বয়সী মানে একদম মেনার্ক মানে যাদের শুরু হয়েছে বয়স সন্ধিতে তাদের কথা বলি, তো তখন আমরা সবসময় বলি এটা নিয়ে চিন্তা না করতে, কারণ এটা একটা গাড়ির মতো। নতুন গাড়ি কিনলে সে গাড়িটা প্রথমেই তো আর দুর্দান্ত তেল সার্ভিস দেবে না, আর একদম গাড়িটার যখন শেষ অবস্থা তখনও সে ভালো তেল সার্ভিস দেবে না, মাঝের সময়গুলো ভালো তেল সার্ভিস দেবে। তাই ওই প্রথম দিকে একটু এলোমেলো হলে ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই, অপেক্ষা করা, ধৈর্য ধরা। যদি এই সমস্যাটা 1-1.5-2 বছর কেটে যাওয়ার পরও তখনও পারসিস্ট করে, তখনই আসবে যে এর চিকিৎসা করানো উচিত কি উচিত। এবং আমাদের যে সমাজ ব্যবস্থায় সত্যি কথা বলতে কি এখনো এত লুকোছাপা আছে, এখনো এত লাজ লজ্জা ব্যাপারটা আছে যে এই ব্যাপারটা যেন সবাইকে বলাও যায় না, সবাই লজ্জা পায়। এই ব্যাপারটা কিভাবে মানে সে যাতে নিজে বুঝতে পারে যে কখন আমার যাওয়া উচিত এবং কখন যাওয়া উচিত দরকার নেই, সেইটা যদি একটু গাইড করেন। প্রথম কথা হচ্ছে যে সচেতনতা, এটা সব থেকে বেশি দরকার। আর সচেতন হতে গেলে কিন্তু তাকে শিক্ষা দান করতে হবে, অর্থাৎ তাকে শিক্ষিত করতে হবে। তার অন্ধকারে মনের মধ্যে যে ভয় লুকিয়ে আছে সেটাকে দূর করতে হবে। তো সেটা কাটাবার সব থেকে বড় দায়িত্ব কিন্তু একটা বাচ্চার মায়ের। সেই মাকে প্রথম কথা তাহলে জানতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এই ব্যাপারে একটা ছোট বাচ্চা সে হয়তো বাবার কাছে অতটা ওপেন হতে পারবে না, তাই মাকে জানতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। তাই ভয় পেয়ে যাওয়া, কিছু একটা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এই জিনিসটা মাথা থেকে দূর করতে হবে। অহেতুক ভয় পেয়ে গিয়ে কেউ বললো হরমোনের থেরাপি শুরু করে দেওয়া, একটা ছোট বাচ্চাকে হরমোন খাইয়ে যাচ্ছে, এই জিনিসগুলো থেকে কত রকম জড়িবুটি গ্রামাঞ্চলে যেগুলো অনেক সময় দেখা যায়। নিশ্চয়ই। তো সেগুলোর থেকে কোন রকম, দেখুন আমি যেহেতু অ্যালোপ্যাথির ডাক্তার তাই আমি হোমিওপ্যাথি
বা আয়ুর্বেদ বা ইউনানি বা কবিরাজি সেগুলোকে গালাগালিও দিতে পারবো না, আবার সেগুলোর প্রশংসাও করতে পারবো না। তাদের কার্যক্ষমতা আমার কাছে জানা নেই। তাই আমার আলোচনাতে সর্বদাই অ্যালোপ্যাথি প্রাধান্য পাবে এবং তার কিভাবে কি করা যায় সেইটাই। তো এর বাইরে আরো একটা খুব কমন সমস্যার কথা মহিলারা বলেন, আমার পরিচিত দুই একজন তো বলেইছেন যে ওভারি সিস্ট, খুব আতঙ্কে আছি, কি হবে, এটা কি অপারেশন বোধহয় করতে হবে না কি, খুব একটা আতঙ্কে আছেন আমি দেখছিলাম। তো সেই ব্যাপারটা একটু যদি বলেন, ওভারি সিস্ট ব্যাপারটা। হ্যাঁ, ওভারি সিস্ট আলোচনা করতে গেলে প্রথম যেটা আমরা বললাম যে বয়স সন্ধি অর্থাৎ মেনার্ক থেকে মেনোপজ, এই যে একটা মহিলার জীবনে 30টা বছর, প্রায় 30টা বছর, এই সময় প্রত্যেক মাসে ওভারিতে ডিম্বাণু তৈরি হয়, সেই ডিম্বাণুটা ফেটে যায়, পরের মাসে সেই ডিম্বাণুটা দেখা যায় না, আবার একটা নতুন ডিম্বাণু তৈরি হয়। তাই এই ডিম্বাণুটা যখন তৈরি হচ্ছে ওভারিতে, সেটা একটা ছোট্ট ফোসকা বা সিস্টের মতো লাগে, আর ওইটাই কিন্তু আবার 15 দিন পরে বা 1 মাস পরে আর দেখা যাবে না, কারণ সেটা ফেটে গেছে। এগুলো কখনো কখনো দেখা যায় যে ওই সিস্টটা বা ওই ডিম্বাণুটা ফাটলো না, ওটা রয়ে গেল বা একটু তখন সাইজে বড় হতে শুরু করলো। তাই মেনোপজ হওয়ার আগে ওভারির যেহেতু কার্যক্ষমতা রয়েছে, সেই সময় সিস্টকে আমরা অত গুরুত্ব দিই না। কিন্তু যেই মেনোপজ হয়ে গেল, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেল, 40-45 বছর বয়স হয়ে গেছে, তখন আর ওভারির কোনো কার্যক্ষমতা নেই। সেই অবস্থায় কিন্তু ওভারিতে সিস্ট হওয়া আমরা সন্দেহের চোখে দেখি। তাই মেনোপজের আগে ওভারি সিস্ট নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করবার কিছু নেই, টেনশন করবার কিছু নেই। মেনোপজের পরে সিস্ট গুলোকে একটু সন্দেহজনক চোখে দেখতে হবে, সেগুলো খারাপ আছে কিনা সেটা ভাবতে হবে। মেনোপজের আগে যে সিস্ট, এই সিস্ট কমা বাড়া অনেক কিছু হতে পারে। আমরা অনেক সময় দেখি আলট্রাসোনোগ্রাফিতে লেখাই আছে কর্পাস লুটিয়াম সিস্ট বা ফাংশনাল সিস্ট। এই ফাংশনাল সিস্ট বা কর্পাস লুটিয়াম সিস্ট, এগুলোকে একদম ভয় না পেয়ে, এগুলোকে একদম চিন্তা না করে, এগুলোর জন্য অপারেশন না করে ওয়েট করা উচিত, কারণ এগুলো এমনি সেরে যাবে। মানে এগুলোর মানে হচ্ছে সোজা কথা, ডিম্বাণু তৈরি হয়ে ফাটেনি। এবারে আরেক ধরনের সিস্ট যেটা আমরা খুব দেখতে পারি, সেটা হচ্ছে পলিসিস্ট বা পিসিও। অনেক মহিলাই এটা নিয়ে ভোগেন। তো পিসিওটা কিন্তু একটু অন্য ধরনের। মনে রাখতে হবে, পিসিওরও কিন্তু অপারেশন লাগে না, পিসিওর জন্য কিন্তু খুব চিন্তার কিছু নেই, কিন্তু হরমোন না খাইয়ে চিকিৎসা করতে হবে, দীর্ঘদিন চিকিৎসা করে যেতে হবে, কারণ পিসিও সারে না। একটা কথা মাথায় আসে বরাবর যে তাহলে কত সেন্টিমিটার ওভারি সিস্ট অপারেশন করা উচিত, এই নিয়ে অনেকেই খুব চিন্তিত হয়ে পড়েন। এরকম কোনো লিখিত পরিত কিছু নেই, তবে সাধারণভাবে যদি 5 সেন্টিমিটারের ছোট ওভারি সিস্ট হয়, সেটা অপারেশন করা না করলেই সেটা ভালো। 5-এর বেশি হলে তখন সেটাকে অপারেশন যে করতেই হবে এরকম কিছু নেই, তখনও অপেক্ষা করা যেতে পারে। আর একবার আল্ট্রাসাউন্ডে একটা সিস্ট পাওয়া গেছে মানেই যে সেটা খারাপ, সেটা যদি 6 সেন্টিমিটারও হয় বা 8 সেন্টিমিটারও হয়, তাহলেই যে ঝাঁপিয়ে পড়ে অপারেশন করতে হবে সেরকমটি কিছু নয়। আমাদের অপেক্ষা করা উচিত, আবার একটা আল্ট্রাসাউন্ড করে অন্তত 2 মাস পরে দেখা উচিত সিস্টটা নিজে থেকেই ছোট হয়ে যাচ্ছে কিনা, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই সিস্ট গুলো নিজে থেকেই ছোট হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে অপারেশন লাগবে না। আর এবারে ওই আরেক দিকের কথা বলি, মেনোপজ হয়ে যাওয়ার পরে যে ওভারি সিস্ট, সেগুলোকে সন্দেহের চোখে দেখতে হবে। সেগুলো যদি সিস্ট সত্যি থাকে, তাহলে সেগুলো সিটি স্ক্যান করতে হবে। আরো অনেক রক্ত পরীক্ষা আছে, সেই রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে এই সিস্টগুলো কতটা সন্দেহজনক, এবং সেই অনুযায়ী পরবর্তীকালে অপারেশনের প্ল্যান করা। তার মানে আপনি যেটা বলছেন যে সিস্ট কথাটা আমাদের কাছে যতটা ভয়াবহ শোনায়, ততটা ভয়াবহ কিছু নয়, ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। অধিকাংশ ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজন হয় না,
একটু ধৈর্য ধরে পরের পর পরীক্ষাগুলো করে যেতে হবে, যে সিস্টের গতিবিধিটা লক্ষ্য করতে হবে। ঠিক। আচ্ছা, এবং এরপরে আর একটা হচ্ছে যে মানে ইউটেরাসের যে নানান রকম ধরনের সমস্যাগুলো হয়, সেটাই যদি একটুখানি বলেন। হ্যাঁ, ইউটেরাসের নানান ধরনের সমস্যা বলতে মেনলি ইউটেরাসের টিউমার, বা যাকে আমরা ফাইব্রয়েড ইউটেরাস বলে থাকি। এবারে একটা কথা খুব ক্লিয়ার ভাবে আমাদের বোঝা দরকার, সিস্ট মানে সেটা একটা জল ভরা ফোস্কার মতো জিনিস, সেটা হয় ওভারিতে। আর ফাইব্রয়েড এটা একটা সলিড মাংসের টিউমার, এটা কিন্তু হয় ইউটেরাসে বা জরায়ুতে। কাজেই সাধারণভাবে ইউটেরাসের মধ্যে সিস্ট হয় না, আর ওভারির মধ্যে ফাইব্রয়েড হয় না, এটা সাধারণভাবে। আমরা তো ব্যতিক্রমের আলোচনা এখানে করছি না, সাধারণ মানুষের জন্য সাধারণভাবে যেটুকু জানা উচিত সেইটাই। এবারে একটা ইউটেরাসে ফাইব্রয়েড একটা দেখা গেল হয়তো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, সেগুলোই অপারেশনের জন্য অনেক সময় অনেকে ব্যস্ত হয়ে পড়েন, এটা ক্যান্সার কিনা সেটা ভাবেন। একদমই তাই। যেটা মাথায় রাখতে হবে যে ইউটেরাসের টিউমার সাধারণভাবে 99% কেসে ক্যান্সার নয়। বাহ, এটা দারুণ খবর বললেন। হ্যাঁ, কিন্তু এই ভয় ভীতি রাখলে চলবে না। যদি বড় ইউটেরাসের টিউমার 20 বছর ধরে বা তার বেশি থাকে, তাহলে তার মধ্যে 1% চান্স যে প্রি ক্যান্সারাস সেল আসতে পারে। তাই সাধারণভাবে ইউটেরাসের টিউমার মানেই ক্যান্সার, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আরো যেটা মনে রাখতে হবে, ওই ওভারি সিস্টের মতনই যে ইউটেরাসের টিউমার আছে, সেটা 2, 4, 6, 8 যাই হোক না কেন, সেটাকে ভয় পেয়ে অপারেশন করা নয়। সাধারণভাবে আমরা বলি 3-4 সেন্টিমিটার ফাইব্রয়েড অপারেশন না করালেও হয়তো চলে যাবে, হয়তো 6 সেন্টিমিটার ফাইব্রয়েডও অপারেশন না করলে চলে যাবে। অপারেশন করতে হবে কি হবে না সেইটা জানবার জন্য কতগুলো ক্রাইটেরিয়া বা রুল তৈরি করে দেওয়া হয়েছে। তা 1 নম্বর রুল হচ্ছে, যদি ওষুধ খাইয়েও বা ইনজেকশন দিয়েও যদি ব্লিডিং কন্ট্রোল না করা যায়, তাহলে অপারেশনের কথা ভাবতে হতে পারে। তাহলে ব্লিডিং কন্ট্রোল করা যাচ্ছে না সেটা কিভাবে বোঝা যাবে? যে এক, পেশেন্ট নিজে কমপ্লেন করবে যে আমি ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, আমার বেশি বেশি ব্লিডিং হচ্ছে। 2, পেশেন্টের হিমোগ্লোবিন কনস্ট্যান্টলি কমছে, ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করার পরও হিমোগ্লোবিন কমে যাচ্ছে যদি হয়, তাহলে ওষুধে কাজ হচ্ছে না। আর কি, ফাইব্রয়েডের সাইজ ক্রমাগত বেড়ে যাচ্ছে, এবং সেটা যদি হয় তখন আমরা একটু সন্দেহের চোখে অনেক সময় দেখি, এবং এইগুলো যদি থাকে তাহলে আমরা অপারেশনের কথা ভাবি। কিন্তু ছোট টিউমার মানে ঝাঁপিয়ে পড়ে অপারেশন, সেটা দরকার নেই। এটা আপনার কথা অনেকটা সাহস পাওয়া গেল। তার কারণ হচ্ছে যে অধিকাংশ জায়গাতে এই যে দুটো আপনি বলেন যে ওভারি সিস্ট এবং ইউটেরাসের যে টিউমার, এই দুটো এত কমন, এবং অনেককেই দেখেছি এটা নিয়ে খুব টেনশন করতে, বোধহয় ক্যান্সারই হয়ে গেছে, অপারেশন করতে হবে, এই দুটো বিষয়ে খুব খুব মানে চিন্তায় পড়তে দেখেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু যদি বলেন, সেটা হচ্ছে যে এর বাইরে ইউরিনের যে সমস্যা আপনাদেরকে ফেস করতে হয়, প্রচুর পেশেন্ট আসে, সেটা কি কি ধরনের মূলত পাচ্ছেন? ইউরিনের সমস্যা, যেহেতু আজকে আমাদের আলোচনাটা হচ্ছে একটু জাস্ট ফ্লেভার টাচ করা, মানে এরকম নয় যে আমরা কোনো আলোচনাতেই খুব গভীরে যেতে পারছি, গভীরে যাওয়ার মতো আমাদের সময়ও নেই। তাই আমরা আলোচনাটা বুলেট পয়েন্টের মতো একটু জাস্ট ফ্লেভার দেওয়া, যাতে আমরা সবাই বুঝতে পারি, আমাদের পেশেন্টরা, শ্রোতারা, দর্শকরা তারা যাতে বুঝতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নিজেরা যদি জানতে পারি যে কখন আমরা ডাক্তারবাবুর কাছে যাব, কোনটা নিয়ে উদ্বেগে থাকবো, এগুলো যদি একটু বুঝতে পারি। একদম। যেহেতু কারেন্টলি আমরা কোভিড একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, এবং এটা যেন কেউ না ভাবে, আমি তো দেখছি আপনারও মাস্ক আছে, আমারও মাস্ক আছে, আমরা জাস্ট মাস্কটা খুলে কিছুক্ষণের জন্য কথা বলছি, যেহেতু একটা ডিসটেন্স আমরা মেইনটেইন করতে পেরেছি। তো সেই জন্য ছোটখাটো জিনিস দৌড়ে ডাক্তারের কাছে যেতে হবে এরকমটি নয়, আবার সেটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কিন্তু দরকার, সেটাও কেউ ভাবতে হবে। তাই ইউরিনের যে সমস্যাগুলো আমরা পাই, সেটার মধ্যে একটা হচ্ছে
পেচ্ছাপের জায়গায় জ্বালা, যন্ত্রণা, ব্যথা, এটা এক সেইটার ক্ষেত্রে আমরা সবসময় ধরে নিই যে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা বহুদিন ধরে মানুষের মনে চলে আসছে। যেরকম মাথার যন্ত্রণা মানেই কি ব্রেন টিউমার, তা তো নয়। মাথার যন্ত্রণার জন্য মানে হেডেক যেটাকে বলি, তার জন্য ডিহাইড্রেশন, অ্যাংজাইটি, চোখের পাওয়ার, গ্যাস, ব্রেন টিউমার, আবার মাথায় হেমারেজ, অনেক কিছু হতে পারে। তাহলে যার সিমটম, সেটাকে মানে হেডেকটা সিমটম, সেটাকে দেখে আমাদের অসুখটাকে ডায়াগনোসিস করে তার চিকিৎসা করতে হবে। তেমনি পেচ্ছাপের জ্বালা যন্ত্রণা মানেই যে সেটা ইউটিআই, একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, এই জিনিসটা একদম সম্পূর্ণ ভ্রান্ত। এখানে দেখতে হবে যে কেন জ্বালা যন্ত্রণাটা কি কারণে হচ্ছে। সেটা অনেক কারণে হতে পারে, তার একটা অবশ্যই ইউটিআই বা ইনফেকশন, কিন্তু সমস্তটা ইউটিআই নয়, এইটা বোঝার দরকার। এটা একটা সমস্যা। দ্বিতীয় যেটা, যে বারে বারে ইউরিন করতে যাওয়া, দিনে এবং রাতে ইউরিন ধরে রাখতে না পারা, ইউরিন লিক করে যাওয়া, হাঁচলে কাশলে বা নামাজ পড়লে, উবু হয়ে বসলে, এরোবিক্স ক্লাসে গেলে, জিম করলে ইউরিন বেরিয়ে যাওয়া, এইসব সমস্যা পাই। এবং বেড ওয়েটিং, এটা একটা বাচ্চাদের একটা ব্যাপার। সাধারণভাবে বিছানায় পেচ্ছাপ করে ফেলা বা যাকে বেড ওয়েটিং বলে, একটা বাচ্চা যখন তার 3 বছর বয়স, তারপরে কিন্তু তার পটি এবং ব্লাডার কন্ট্রোল এসে যাওয়া উচিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আসছে না। এবং এটা অনেক বাবা মারাই জানেন না যে এর যথাযথ চিকিৎসা আছে, এর যথাযথ ওষুধ আছে, অনেক ওষুধ, একটা নয় অনেক ওষুধ আছে। সেসব ওষুধ খেলে কিন্তু এগুলো পুরোপুরিভাবে সেরে যায়। এবং এগুলো চিকিৎসা করার বেস্ট টাইম হচ্ছে একটা মেয়ের জন্য তার বয়স সন্ধির আগে। বয়স সন্ধির আগে এগুলো চিকিৎসা করলে যত ভালো সুফল পাওয়া যাবে, বয়স সন্ধি এসে গেলে মানে অর্থাৎ 12, 13, 14 বছর বয়সে সুফলটা অত ভালো পাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেটাও সারবে। আর একটা মেয়ে যদি বিছানায় পেচ্ছাপ করে ফেলে, তার জন্য তার যে সাইকোলজিক্যাল একটা লজ্জা পাওয়া, ভয়, একটা গুটিয়ে যাওয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বন্ধুদের সাথে মিশতে না পারা, ক্লাসে রেজাল্ট খারাপ করা, এগুলো কিন্তু প্রত্যেকটাই জড়িত। তাই এগুলোকে ওই একদম গোড়াতেই ধরে চিকিৎসা করতে হবে। এগুলো এরকম নয়, আমি বারবার যে কথাটা আজকে বলবার চেষ্টা করছি, যে আমি কিন্তু এখনো অবধি কখনো বলছি না যে অপারেশন, আমি রাদার উল্টোটাই বলছি যে ওষুধ। এই যে কনসেপ্টটা, ডাক্তারের কাছে যাওয়া মানেই হচ্ছে পেটটা কেটে ফেলা, কিছু অপারেশন করে ফেলা, লাখখানেক টাকা খরচা করে ফেলা, এই জিনিসটা নয়। সিম্পল জিনিস মানুষকে বুঝতে হবে, এগিয়ে আসতে হবে। তো এই যে ইউরিন সংক্রান্ত জিনিসগুলো, এগুলো আমাদের বোঝা দরকার এবং সেই জন্য চিকিৎসকের কাছে যাওয়া দরকার। এমনিতেও মানে সেটা পুরুষদের ক্ষেত্রেও হয়, মহিলাদেরও তো, বিশেষ করে যখন আমরা আলোচনা করছি আজকে, পেটে ব্যথা একটা বড় সিমটম। নানান কারণে, কি কারণে পেটে ব্যথা হচ্ছে সেটা তো আমরা নিজেরা বুঝতে পারি না। তো সেটা কি কি ক্ষেত্রে এটা বেশি হয়? পেটে ব্যথা, দেখুন পেটের মধ্যে অনেক কিছু আছে। পেটের মধ্যে এখানে লিভার আছে, তার পাশে গল ব্লাডার আছে, এখানে স্প্লিন আছে, এরকম আড়াআড়ি ভাবে প্যানক্রিয়াস আছে, এখানে স্টামাক আছে, ডিওডেনাম আছে, অ্যাপেন্ডিক্স আছে, ইন্টেস্টিন আছে। তাই পেটে ব্যথা একটা ভেগ বড় টার্ম। তাই পেটে ব্যথা দুরকম ভাবে আমরা ভাবতে পারি। একটা হচ্ছে মহিলা কেন্দ্রিক, অর্থাৎ অসুখটা মহিলা অঙ্গ সংক্রান্ত, এটা ইউটেরাস, ওভারি এই সংক্রান্ত। আরেকটা হচ্ছে মহিলা কেন্দ্রিক নয়, যেটা পেটে ব্যথাটা পুরুষদেরও হতে পারে, মহিলাদেরও হতে পারে। একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করি যে মহিলা পেটে ব্যথা মানে গাইনোকোলজিস্টের কাছে এলো, সে কিন্তু তখনই সেটাকে এন্ডোমেট্রিওসিস বলে ভাবতে শুরু করে দিল, এবং এন্ডোমেট্রিওসিস বলে ভেবে তার যত রকমের চিকিৎসা, ওষুধ, এগুলো চালু হয়ে গেল, এবং তার থেকে কিন্তু আর সে বেরোতে পারছে না। তাই সবসময় পেটে ব্যথা মানেই যে মহিলা কেন্দ্রিক, মহিলার পেটে ব্যথা একটা অ্যাপেন্ডিক্স থেকেও হতে পারে, একটা গলব্লাডার থেকেও হতে পারে, একটা প্যানক্রিয়াটাইটিস থেকেও হতে পারে। এগুলোকেও আমাদের ভাবতে হবে। একটা জিনিস ভীষণভাবে অবহেলিত,
আমাদের সমাজে যেটা আমি দেখি যে আমাদের এই বাউল সংক্রান্ত হ্যাঁ। অর্থাৎ পেট সংক্রান্ত কি কি অসুখে পেটে ব্যথা হতে পারে এগুলো নিয়ে কিন্তু আন্দাজ খুব কম। এই পেট সংক্রান্ত জিনিসটাকে আমি একটু বলতে চাই বা বোঝাতে চাই যে পেটের ব্যথার একটা বড় কারণ যদি বাউল ধরে নিই অর্থাৎ ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন ধরে নিই, বৃহদান্ত্র যাকে বলে ধরে নিই, তো সেখানে কিন্তু দুটো তিনটে অসুখ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আইবিএস, আরেকটা হচ্ছে আইবিডি। এই দুটোর মানে পুরো কথাটা কি? আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, আর আইবিডি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে আবার দুটো অসুখ আছে, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর আরেকটা হচ্ছে ক্রোনস ডিজিজ। তাই অনেকে বলবে আমি কোলাইটিসে ভুগি, আরে কি কোলাইটিস, তার কি চিকিৎসা, এগুলো কিন্তু কোনো ভেগ টার্ম নয়। তাই আইবিডি আর আইবিএস এটা তফাৎ করতে গেলে প্রথম যেটা করতে হয় একটা স্টুল পরীক্ষা। সেই স্টুল পরীক্ষার রিপোর্টটা বলে দেবে যেটা আইবিডির দিকে যাচ্ছে কিনা। তার পেটে ব্যথা যদি তখন না কমে, সেই স্টুল পরীক্ষার রিপোর্ট যদি খুব হাই থাকে, তখন তাকে কিন্তু কোলনোস্কোপি করতে হয়। আমি অনেক কেস দেখেছি যে আজকে 10-15 বছর ধরে পেটে ব্যথায় ভুগে যাচ্ছে, এখনো অবধি একটা কোলনোস্কোপি তার করানো হয়নি, কারণ সেই জায়গাটা কেউ ভাবেইনি। তাই আমার কথা হচ্ছে যে কোনো ন্যারো মাইন্ড, আজকে যেরকম আমরা আলোচনা করছি একটা ওয়াইডার পার্সপেক্টিভ, একটা অনেক মানে ছড়িয়ে, তেমনি পেটে ব্যথা মানে ভাবতে হবে যে সেই পেটে ব্যথাটা শুধুমাত্র মহিলা মানেই এন্ডোমেট্রিওসিস, এই জায়গাটার থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আর এন্ডোমেট্রিওসিস যদি সত্যি ডায়াগনোসিস করতে হয় তাহলে কিন্তু ল্যাপারোস্কোপি মাস্ট। ল্যাপারোস্কোপি হয়নি, একটা আল্ট্রাসাউন্ডের উপর বেস করে কারো চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দু একটা ব্লাড টেস্টে এন্ডোমেট্রিওসিস আছে কিনা তার হিন্ট পাওয়া যায়। আবার এই এন্ডোমেট্রিওসিস আছে কি নেই এটা আবার কখনো কখনো ক্যান্সারের সাথেও খুব সিমিলারিটি আছে। তাই ওই দিকে ভাববার আগে আমার মনে হয় সিম্পল জিনিসগুলো ভেবে সেগুলোকে নজর দেওয়া অনেক ভালো কাজ। কিন্তু এই যে আপনি বলছেন সিম্পল জিনিসে, এখন তো মানে খুব ভয় হয় যে এখন যখনই আমরা দেখি যে ডাক্তারবাবুদের কাছে যাচ্ছি, বড় বড় টেস্ট, বড় বড় যন্ত্রপাতির মধ্যে ঢুকিয়ে দিয়ে, এ তো একটা খুব মানে বিপজ্জনক। তাহলে আমাদের কাছে কিভাবে বুঝতে পারবো যে আমাদের একটা কোনো সমস্যা হলে কোথায় যাওয়া উচিত, বা কিভাবে মানে কোন কোন ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত, বা কোনো স্পেশালিস্টের কাছে সরাসরি চলে যাওয়া উচিত, নাকি আমি মানে কিভাবে একটু যদি মানে বুঝতে গাইড করেন আর কি? যে কোনো জিনিস আজ আপনারা চোখ কান খোলা রাখুন, চোখ কান খোলা রেখে নিজের সমস্যাগুলো কি সেটার জন্য প্রথমে নিকটবর্তী ডাক্তারের কাছে যান। এটা তো সম্ভব নয় যে আজকে ভারতবর্ষের মতো জায়গা যেখানে 130 কোটি মানুষ, বা পশ্চিমবঙ্গের যেখানে 9-10 কোটি মানুষ, যে তারা সবাই পিজি হসপিটালে দৌড়বে কি কলকাতা মেডিকেল কলেজে দৌড়বে, তাতে অযথা ভিড় বাড়ছে, চিকিৎসা হচ্ছে একদম, বা তারা আজকে অ্যাপোলো বা আমরি বা বড় বড় ইয়েতে বেসরকারি প্রতিষ্ঠানে দৌড়বে, সেটা সম্ভব নয়। তাই আপনাকে প্রথমে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, নিকটবর্তী গ্রামীণ যারা ডাক্তার তাদের সাথে দেখা করুন, কথা বলুন, বোঝবার চেষ্টা করুন, তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনার অসুখটা কি। তারা যদি তার এক্সপ্লানেশন দিতে পারেন তাহলে আপনি যদি তাতে স্যাটিসফাই হন তাহলে ভালো, কিন্তু যদি তার এক্সপ্লানেশন তারা দিতে পারছে না, বা যদি আপনার অসুখটা সারছে না, তখন আপনাকে সেকেন্ড ওপিনিয়নের জন্য তার উপরে যে স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হসপিটাল, বা জেলা হসপিটাল থেকে তার উপরের স্তরে যে হাসপাতাল, বা বেসরকারিতে যদি যান, ছোট থেকে বড় বড় আরো বড় যেখানে যেভাবে হায়ারার্কি আছে সেখানে যোগাযোগ করুন। কিন্তু একটাই জিনিস ধরে রেখে তাকে বছরের পর বছর সেটা নিয়ে পড়ে আছি, আমার মতে সেই জিনিসটা আমাদের মানসিকতা চেঞ্জ। একটা জিনিস জিজ্ঞেস করি, আমাদের এই আলোচনা শুনে একটা হোয়াটসঅ্যাপ পেলাম যে সমস্যাটার কথা যিনি পাঠিয়েছেন তিনি বলছেন যে
বন্ধাত্ব একটা খুব মহিলাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা, অনেক ক্ষেত্রে সেটা নিয়ে বহু লোক পাজল থাকে, বহু লোক কোথায় যাবে কিভাবে কি করবে বুঝতে পারে না। তো এইটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, বন্ধাত্ব বা বাচ্চা না হওয়া, বাচ্চাটা হওয়া। এবারে প্রথম যে জিনিসটা হচ্ছে যে আমার বাচ্চা হলো না, অনেকে বিয়ের পর 1 মাস ট্রাই করে দৌড়তে দৌড়তে চলে এলেন। এইটা সম্পূর্ণ কিন্তু একটা ভ্রান্ত ধারণা মানুষের মনে ঢুকে গেছে। আমরা সবসময় ভয়ের বশবর্তী হয়ে জীবন কাটাচ্ছি, আমরা কোনো কিছুকেই স্ট্রেট ফরওয়ার্ড সোজাভাবে নিতে পারছি না। 1 বছর যদি স্বামী স্ত্রী আনইন্টারাপ্টেড, অর্থাৎ ব্রেক না দিয়ে যদি মেলামেশা করেন, তারপরই যদি বাচ্চা না হয় তখনই ডাক্তারের কাছে যাবেন। মানে 1 বছর আনইন্টারাপ্টেড অর্থাৎ আমি 2 বছর এখানে মেলামেশা করলাম, তারপর আমার হাজবেন্ডের চাকরি, উনি আর্মিতে কাজ করেন, উনি আজকে 6 মাস ধরে নেই। এরকম অনেকেই আছে কি হাজবেন্ড ওয়াইফ দুটো জেলায় কাজ করছে, তাদের দেখা হয় না সেরকম ভাবে, মাসে হয়তো 2 দিন তাদের দেখা হয়। তো তারা যদি ভাবতে শুরু করেন যে আমার বাচ্চা হচ্ছে না, তা সেটা আমার মনে হয় না ডাক্তারের কাছে যাওয়ার কেস। সেটা আগে আপনাদের এটা সোশ্যাল প্রবলেম, এটা আপনাদের সর্ট আউট করতে হবে। 1 বছর আনইন্টারাপ্টেড মেলামেশা করতে হবে। তারপরও যদি বাচ্চা না আসে তখন ডাক্তারবাবুদের কাছে যেতে হবে। এবং ডাক্তারবাবুদের কাছে গিয়ে কিছু স্পেসিফিক পরীক্ষা আছে, সেই স্পেসিফিক পরীক্ষাগুলোর পরে 1 বছর সেই ওষুধগুলো খেয়ে ট্রাই করতে হবে। তাতেও যদি না হয় তখন আমরা বলি ল্যাপারোস্কোপি করাতে। এটা অপারেশন, শুধু ল্যাপারোস্কোপি মানে শুধু একটি ল্যাপারোস্কোপি নয়, অনেক কটা জিনিস একই সাথে করা উচিত, বাদ না যায়। 4টে 5টা 6টা জিনিস আছে। সেইটা করার পরে যদি দেখা যায় যে সবকিছু ঠিক আছে, তাহলে আরো 6 মাস আমরা বলি নিজেরা ট্রাই করতে। তাতেও যদি দেখা যাচ্ছে যে হলো না, তখন আমরা বলি যে IUI, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনাইজেশন। সেটা কি? সেটা হচ্ছে হাজবেন্ডের থেকে শুক্রাণুটাকে কালেক্ট করে সেটাকে পরীক্ষা করে অনেক ঘন করে সেটা মহিলার মধ্যে প্রবেশ করছে, মানে নিষিক্ত হবে ভেতরেই নিষিক্ত হবে। এটা মাসে 1বার করে 3 মাসে 3বার করা যায়। এবং তাও যদি ফেল করে তখন IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা কমনলি আমরা টেস্ট টিউব বেবি বলি, সেইটা করতে হবে। এবং সেটার জন্য 3বার ম্যাক্সিমাম চান্স। একবারে আমাদের টাইম লাগে সাধারণভাবে 2-3 মাস। 3বার করতে প্রায় 8-9 মাস কেটে গেল। এবং তারপরও যদি না হয় তখন কিন্তু আর ফিরে তাকাবার জায়গা নেই, তখন কিন্তু অ্যাডপশনের দিকে অর্থাৎ দত্তক নেওয়ার দিকে যেতে হবে। এই যে পাথ, আমরা অনেকেই এই গাইডলাইন বা স্টেপ ল্যাডার ফলো করি না। হঠাৎ একদম 0 থেকে চলে গেলাম 4 নম্বর স্টেপে, বা 4 নম্বর হলো না আবার ফিরে এলাম 2 নম্বর। এইভাবে কোনো জিনিস হতে পারে না। দিশেহারা অবস্থাতে বহু মানুষ, বহু দম্পতি এখনো এই দিশেহারা মতো টাকা খরচ করে যাচ্ছেন, অথচ দিশেহারা। এবারে পরীক্ষা কি করা উচিত? খুব সাধারণভাবে বন্ধুত্বের জন্য 3টে জিনিস, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু, একটা হচ্ছে ডিম্বনালী। এই 3টে জিনিসের পরীক্ষা করতে হবে। এবং তাতে যদি কোনো গন্ডগোল থাকে সেগুলোকে কারেকশন করে আমাকে বেটার করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তাই বন্ধুত্ব নিয়ম আমার মনে হয় না সেরকম চিন্তা করবার কিছু আছে। সরকার ধৈর্য ধরতে হবে। সরকার তো বলছে যে আপনাদেরকে হেল্প করব। এবং আমরা রিসেন্টলি দেখেছি গত 2 দিনের মধ্যে যে পিজি হসপিটালে একটা বন্ধুত্বের আলাদা একটা ডিপার্টমেন্ট করা হচ্ছে। তাই সরকার সমস্তভাবে সমস্ত ডিপার্টমেন্টে আপনাদের পাশে আছে, আপনাদের সাথে আছে। আপনারা দিশেহারার মতো এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো দৌড়বেন না, একটা গাইডলাইন মেনে, নিয়ম মেনে পরপর চিকিৎসা করতে থাকুন। একটা জিনিস আপনি বলুন যে এটা হচ্ছে যে বন্ধাত্বের আলোচনা কি যাদের কিছুতেই হচ্ছে না, কিন্তু অনেকের আছে যে সন্তান আসছে কিন্তু গর্ভেই মারা যাচ্ছে, থাকছে না, এই সমস্যাটা কি? হ্যাঁ, এটা আবার একটা খুবই স্পেশালিস্ট এরিয়া, যে বারবার বাচ্চা আসছে নষ্ট হয়ে যাচ্ছে। সেই নষ্ট হয়ে যাওয়াটা 2 মাস 3 মাস এর মাথায় হতে পারে,
তার একটা অন্য কারণ। আবার কখনো কখনো নষ্ট হয়ে যাচ্ছে এটা 5 মাস 6 মাস 7 মাসের মাথায়, তার একটা অন্য কারণ। আবার দেখা যাচ্ছে জন্মাবার একদিন পরেই মরে গেল, জন্মাবার 4 দিন পরে মরে গেল, কি জন্মাবার 2 দিন আগেই মরে গেল, তার একটা অন্য কারণ। তো সেই কারণগুলোকে মাথায় রেখে চিকিৎসা করতে হবে। এবারে একটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট, যে বাচ্চা হয়ে যাওয়ার পরে যে ফুল বা প্লাসেন্টা যেটাকে বলা হয়, সেটাকে কিন্তু আমরা ডিসপোজ অফ করে দিই, অর্থাৎ ফেলে দিই, ওটা কোনো কাজে লাগে না। তাই যদি কোনো গর্ভস্থ শিশুর মৃত্যু হয়, আমি বলতে চাইছি পরের দিকে, অর্থাৎ 5 মাসের পর 6 মাসের পর যদি কোনো শিশুর মৃত্যু হয়, তাহলে অবশ্যই ওই ফুলটার পরীক্ষা করা দরকার। ওটাকে ফেলে না দিয়ে ওটাকে বায়োপসি করা এবং ওটাতে থেকে অনেক কিছু ইনফরমেশন, কারণগুলো আমরা অনেকটা ব্ল্যাক বক্সের মতো ইনফরমেশন। আর আরেকটা হচ্ছে যে শিশু মৃত্যু হয়ে যাওয়ার পরও এই শিশুর যে একটু চামড়া, যদি আমরা কোথা থেকে শরীরের একটু একটা বিন্দু থেকে একটু চামড়া তুলে আনতে পারি, তাহলে এই শিশুর জিনগত গঠনগত কোনো ত্রুটি ছিল কিনা সেটাও কিন্তু আমরা জানা যাবে। আর তাছাড়া অনেক সময় বাবা মার কিছু জিনগত ত্রুটি থাকতে পারে, তার জন্য বারে বারে পরীক্ষা করা, গর্ভস্থ সন্তানের মৃত্যু হতে পারে। মার স্পেশালি বিভিন্ন রকমের রক্তের প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলোকে দেখতে হবে। এগের কোয়ালিটি যদি খুব খারাপ হয়, তাহলে বাচ্চা আসতেও যেরকম প্রবলেম হয়, বাচ্চা এলেও নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে ধরুন মানে স্বামী এবং স্ত্রীর ব্লাড গ্রুপ যেটা পজিটিভ আর নেগেটিভ হলে কি কোনো এরকম ধরনের কোনো ব্যাপার আছে, কোনো অসুবিধা হয়? হ্যাঁ, এবারে অসুবিধা মানে যদি ওয়াইফের ব্লাড গ্রুপ অর্থাৎ মহিলার ব্লাড গ্রুপ নেগেটিভ, তখনই এই আলোচনা শুরু। আচ্ছা, যদি মহিলার ব্লাড গ্রুপ পজিটিভ হয়, তাহলে এই আলোচনার কোনো দাম নেই। তাহলে মহিলার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ, এইবারে জানতে হবে যে তার হাজবেন্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ না পজিটিভ। এবারে মহিলার ব্লাড গ্রুপ নেগেটিভ, হাজবেন্ডের ব্লাড গ্রুপও নেগেটিভ, সেখানেও আলোচনা নেই। যদি মহিলার নেগেটিভ হয় এবং হাজবেন্ডের পজিটিভ হয়, তাহলে গর্ভস্থ সন্তানের ব্লাড গ্রুপ নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। এই ক্ষেত্রেই সমস্যা, এবং এক্ষেত্রেও সমস্যা কিছু নেই, কোনো জিনিসই সমস্যা নয়, প্রত্যেকটা জিনিসের সুষ্ঠু সমাধান আছে, সেটাকে জানতে হবে। তাই সমস্যাটা হচ্ছে প্রথম বাচ্চার ক্ষেত্রেও নয়, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে। মহিলার নেগেটিভ, পুরুষের পজিটিভ, যদি গর্ভস্থ সন্তান নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, তা প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো, দ্বিতীয় গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে সমস্যা হবে। তাই সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে ডেলিভারির পরে বাচ্চার ব্লাড গ্রুপ চেক করে নেওয়া, এবং যদি সেটা সম্ভব না হয় বা যদি মিসক্যারেজ হয়ে গেল বাচ্চাটা আগেই, সেসব অবস্থায় আমাদের যদি জানা সম্ভব না হয়, তাহলে একটা ইনজেকশন যেটাকে বলে অ্যান্টি ডি গ্লোবিউলিন, সেটা কিন্তু অবশ্যই মাকে দেওয়া উচিত, তাহলে ভবিষ্যতের গন্ডগোল থেকে রক্ষা পাওয়া যাবে। তো আজকে আমাদের মানে আপনার সঙ্গে আলোচনা করে একটাই মনে হচ্ছিল যে প্রতিটি বিষয় যেটা আপনি বললেন আমরা বুলেট ফর্মে আলোচনা করলাম, খুব সংক্ষিপ্ত হবে। তো কাজে প্রতিটি বিষয়ে কিন্তু একটা আলাদা করে আমার মনে হচ্ছে যে বিস্তারিত আলোচনায় যাওয়া দরকার, আরো আমাদের মানে জ্ঞানচক্ষু একটু খোলা দরকার। কারণ আমরা নিজেরা যদি একটু শিক্ষিত হতে পারি, বেসিক জিনিসগুলো যেমন আপনি বললেন জেনে রাখতে পারি, তাহলে অনেকটাই যে ভয়ের নেই, এটা কিন্তু আমরা ডক্টর মুখোপাধ্যায়ের কথা থেকে আমরা যেটা জানতে পারলাম, সেটা ভয়ের কিছু নেই। এবং সবসময় যেটা মনে হয় যে একটা খুব আমরা যখনই ডাক্তারবাবুদের কাছে যাচ্ছি তখনই মনে হয় যে আমরা খুব একটা আতঙ্কের জগতে প্রবেশ করছি। উনি কিন্তু বলছেন যে তা নয়, কিন্তু একসঙ্গে একই কথা বললেন যে অবশ্যই বাড়িতে না বসে থেকে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, অসুবিধাটা নিয়ে আলোচনা করুন, এবং গিয়ে দেখুন যদি কোথাও সুরাহা না হয় অধৈর্য হবেন না, তার পরের স্তরে যান, আরো উপরের স্তরে যান, ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে সঙ্গে কোনো বিষয়ই চট করে অপারেশন করতে হয় না,
প্রত্যেকটা বিষয়ে বারে বারে পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষা করিয়ে যখন নিশ্চিত হতে হবে যে অপারেশন ছাড়া কোনো গতি নেই, শুধুমাত্র তখনই অপারেশন। এবং এইভাবে আমাদের যে একটা সাহস জোগালেন মনে, এবং এভাবে যে আমাদের ভাবতে শেখালেন, তার জন্য আমি বলবো যে ডক্টর মল্লিনাথ মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের স্টুডিওতে আপনাকে আবারও আসতে হবে, আবারও আমাদের দর্শকদের জন্য একটু জানাতে হবে, একটুখানি আমাদের ভাবতে শেখাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।